বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর, আমাদের মন যেমন পরিণত হয় তেমনি উন্নত হয় আমাদের চিন্তাধারা। ঠিক এই পথ ধরেই ভ্রমণপ্রিয় বাঙালির চিন্তাধারা দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের সীমানা ছাড়িয়ে ধীরে ধীরে তার পরিসর বৃদ্ধি করেছে। পুজোর সময় উত্তরবঙ্গে যাওয়া ট্রেনের টিকিটের টেনশন, পুরীর সমুদ্রের সামনে হোটেলের অন্বেষণ কিংবা প্রেমিকার সাথে দীঘার সৈকতে গা ভাসানোর এক্সপেকটেশন যাদের থাকে না, তাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশনের সন্ধান নিয়েই আজকের গল্পের দ্বিতীয় পর্ব লিখতে বসেছি। মেঘালয় ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল, আর এই সকালে আমি যাব শিলং থেকে চেরাপুঞ্জির পথে। এবং শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা দেখব এলিফ্যান্ট ওয়াটারফলস, মফলাং সিক্রেট ফরেস্ট, মকোডক ডেম্পি ভ্যালি ভিউ পয়েন্ট, গার্ডেন অফ কেভস। কি জায়গা শুধু দেখুন। মেঘালয় ভ্রমণে আজ আমার দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট করে তৈরি হয়ে শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। তো এই গাড়ি করেই আমরা রওনা দেবো শিলং থেকে চেরাপুঞ্জির পথে। তো আজকের এই জার্নিতে আমাদের যে সারথি রয়েছেন, আমাদের যে গাড়ির চালক রয়েছেন, তিনি হচ্ছেন প্রদীপদা। প্রদীপদা জন্মসূত্রে আর কি শিলংয়েরই বাসিন্দা, শিলংয়েই থাকেন। তো প্রদীপদার দীর্ঘ 23 বছরের যে অভিজ্ঞতা, এবং সেই সাথে আজকে আমরা যে যাচ্ছি শিলং থেকে চেরাপুঞ্জির পথে, সেই যে আমাদের জার্নি এবং আমরা যা যা সাইট সিন দেখবো, সব কিছু মিলিয়ে কিন্তু হতে চলেছে আজকের আমাদের এই ব্লগ। পথ চলতে চলতে একদিকে যেমন সমৃদ্ধ হয়েছি পথের দুই ধারে সৌন্দর্য দেখে, তেমনি মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর পেয়েছি প্রদীপদার সাথে কথোপকথনে। অ্যাকচুয়ালি শিলংয়ের সিজনটা কখন শুরু হয়? কখন সিজন? চেরাপুঞ্জি দেখার মেন সিজনটা হলো মনসুন টাইম। এই সিজনটা এই সিজনে মানে ওয়াটারফলসগুলো খুব মানে ফ্লো থাকে, জল থাকে ওয়াটারফলসগুলোতে। অক্টোবর মাস প্রচন্ড চাপ, ডিসেম্বর মাস প্রচন্ড চাপ। হ্যাঁ, আর জানুয়ারি ফেব্রুয়ারি এইসব সময়গুলো? জানুয়ারি ফেব্রুয়ারিটা ফাঁকা থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি ফাঁকা থাকে আপ টু মার্চের হাফ অফ মার্চ ফাঁকা থাকে। তারপরে যে শুরু হয় এপ্রিল থেকে একদম নন স্টপ। আমাদের গাড়ি একদিনও বসে না। বাবা, কোথাও হোটেল ফাঁকা নেই এই সময়টায়। এবং যেখানে হোটেলের রেট ধরুন 2000, সেটা এখন সেটা বিক্রি হচ্ছে 3000 3500। কোথাও হোটেল ফাঁকা নেই। আমাদের কাছে যেমন আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যাই, তেমনি আসামের যারা বাসিন্দা, মানে আসামের যারা নাগরিক, তাদের কাছে হচ্ছে শিলংটা, মানে এটা হচ্ছে ওদের হিল স্টেশন। স্কুল জীবনে ভূগোল বইতে পড়েছি চেরাপুঞ্জি, মৌসিনরাম এইসব এলাকায় প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কতটা বাস্তব? আগে নাকি শিলংয়ে প্রচুর বৃষ্টি হতো। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হতো নাকি, সারা বছর বৃষ্টি হতো। এখন নাকি লাস্ট 2-3 বছর ধরে এটা হচ্ছে না, বৃষ্টি কমে গেছে। কেন তো বৃষ্টি কম করার কারণ কি? পলিউশনের কারণে হতে পারে, বা পপুলেশন বাড়ছে, পলিউশনও বাড়ছে, গাড়িও বাড়ছে। মানে এত গাড়ি হয়তো আজ থেকে 2-4 বছর আগে আসতো না, এখন যত মানুষ আসছে। ভারসাম্য নষ্ট হয়ে গেছে একদমই। পরিবেশ যেভাবে দিন দিন তার স্বভাব পরিবর্তন করছে, একদিন আসবে যখন ভূগোল বইতে পড়া ঘটনাগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। কথোপকথনের মাঝেই শিলং থেকে প্রায় 11 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান এলিফ্যান্ট ওয়াটারফলস। এটা মূলত করানো হয় শিলংয়ের ওয়ান ডে সাইট সিনে। আমার ট্যুরটা যেহেতু কাস্টমাইজ, তাই প্ল্যানটা একটু আলাদা। আজকের আমাদের প্রথম যে সাইট সিন, সেই সাইট সিনের নাম হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফলস। এলিফ্যান্ট ওয়াটারফলসে প্রবেশ করার জন্য রয়েছে পার পার্সন 100 টাকা করে টিকিট, এবং 5 বছর পর্যন্ত বাচ্চাদের হচ্ছে ফ্রি। এই হচ্ছে ওয়াটারফলস যাওয়ার রাস্তা। আর ভিড় তো আপনারা আজকে দেখতেই পাচ্ছেন। এমনিতেও আজকে সানডে, আর আমি গাড়িতে বলছিলাম যে এখন যেহেতু ছুটি চলছে, আসামে গরমে ছুটি চলছে, সেহেতু পর্যটকদের বিশাল রাশ। তবে এই জায়গাটা অনেকটা ট্রেক করে খানিকটা পথ নিচে যেতে হবে। আজ মনে হচ্ছে আমি ডিসেম্বর মাসে, মানে 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি আমাদের হাজারদুয়ারি চত্বরে চলে এসেছি। এইরকম কিছু ভিড়। তবে ভালো লাগছে এত ভিড়ের মাঝখানে, আর ভিড়ের মাঝখানে ব্লগস করার একটা আলাদা আর কি জোশ আছে। 3টে স্টেপ আছে এই ফলসের। ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস, আগে থার্ড। আগে আমরা ফার্স্ট স্টেপটা দেখে নিই। প্রথম ফলসটা দেখার পরে ওটাতে কোনো চড়াই ফড়াই নেই, বাট সেকেন্ড আর থার্ডের জন্য একটু নিচে নামতে হবে। একদম এরকম আলো আধারি পথ, দূর থেকে ভেসে আসছে ঝর্ণার শব্দ। কিছু এইরকম ভিড় রয়েছে এখানে। এই ব্রিজের ওপর ভিড়, নিচে ভিড়। যত নিচে নামছি তত যেন ভিড় বাড়ছে। সিঁড়িগুলো একটু খাড়াই আছে, মানে বয়স্ক মানুষ যদি থাকে, পায়ে একটু ব্যথা থাকে, তাহলে একটু সিঁড়ি দিয়ে নামতে কিন্তু সমস্যা হতে পারে। এটা হচ্ছে সেকেন্ড ফলস। আমি বলছিলাম 3টে পার্ট রয়েছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এটা হচ্ছে সেকেন্ড। এই ব্রিজের ওপর থেকে দেখা যাবে। ওপর থেকে আবার টিপ টিপ করে জল পড়ছে, আর সেই জন্য এই জায়গাটা ভিজে রয়েছে। তাও কপাল ভালো এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে একটু চাপ হয়ে যেতে হয় নামা। এই হচ্ছে থার্ড পার্ট, একদম সমতলে এখানে, এবং এই জায়গায় এসে কিন্তু প্রয়োজনে জল স্পর্শ করা যেতে পারে।
এই যে ওপর থেকে নিচে আসবেন, দেখবেন, ছবি তুলবেন, ওপরে ফিরে যাবেন, এর জন্য আধা ঘন্টা মতো সময় হাতে রাখবেন। ওয়াটারফলস দেখার সাথে সাথে যারা এখানকার যে পোশাক বা অলংকারে ভূষিত হয়ে ফটো সেশন করতে চান সেই ব্যবস্থা এখানে আছে। ওয়াটারফলস দেখার সাথে সাথে যদি মনে হয় যে এখান থেকে কিছু কিনবো, লোকাল কিছু জিনিসপত্র, সেগুলো এখানে দোকান রয়েছে, এখান থেকে কিনতে পারবেন। এছাড়াও টুকটাক খাবার দাবারের দোকানও কিন্তু আশেপাশে রয়েছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস। আর সেই সাথে কিন্তু এখানে দেখুন ওইদিকে পাবলিক টয়লেটও রয়েছে। চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। বর্ষাকালে শিলং বেড়াবো আর বৃষ্টি হবে না, হতে পারে না। এলিফ্যান্ট ওয়াটারফলস থেকে ফিরলাম, তখন যেরকম রোদ দেখছিলেন, মুহূর্তে ওয়েদার চেঞ্জ, আর সেই সঙ্গে শুরু হয়ে গেছে টিপ টিপ বৃষ্টি। শিলং আমরা পার করে এসেছি, এটা হচ্ছে মৌসিনরাম ডিভিশন। আর মৌসিনরাম তো বৃষ্টিপাত, মানে সারা বছরই বৃষ্টিপাত হয় এখানে প্রায়। আচ্ছা প্রদীপ দা, মেঘালয় তো আমরা ঘুরছি, আমাকে একটা কথা বলুন, এখানকার মানুষের জীবিকাটা কি, মানে এখানকার মানুষ কি, পেশা কি? এখানকার জীবিকা প্রত্যেকটা স্টেট, মানে এখানকার 3টা হিলস আছে মেঘালয়টা, 3টা হিলস। একটা হলো কি মেঘালয় খাসি হিলস, একটা হলো জেংচা হিলস, একটা হলো গিয়ে গারো হিলস। তো খাসি হিলসের কিছুটা পার্ট যেমন নংস্টেন এরিয়া, মৌসিনরাম এরিয়া, এদের মেইন জীবিকাটা হলো কি সবজির চাষ। যারা নংস্টেন এরিয়াতে থাকে এদের পাথরের খুব ব্যবসা, লাইমস্টোন। আর জেংচা হিলসে যারা থাকে এদের কয়লার ব্যবসা, নিজস্ব কয়লার খৈনি আছে। জীবিকা সূত্র ধরেই উঠে এলো মেঘালয় মূলত 3 ধরনের পার্বত্য অঞ্চল নিয়ে গঠিত: খাসি হিলস, জয়ন্তিয়া হিলস আর গারো হিলস। প্রথম দিনে আমাদের ভ্রমণের বেশিরভাগ জায়গায় খাসি হিলসকে কেন্দ্র করে। আগামীতে জয়ন্তিয়া হিলসও আমাদের ভ্রমণ কাহিনীতে যুক্ত হবে। তবে শুনলাম গারো হিলসও নাকি কিছু দুর্দান্ত টুরিস্ট স্পট রয়েছে, যেটা এবারে হয়তো আমাদের কভার করা সম্ভব হবে না। এইবার যে জায়গাটা আপনাকে দেখাবো না, চোখ পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে। এত সুন্দর, শুধু দেখুন সবুজটা এখানে। আমাকে অনেকে বলে আপনি সুইজারল্যান্ড যান, বিদেশে যান, এখানে যান, ওখানে যান। আরে ভাই, দেশটাকে আগে দেখুন, কত সুন্দর ভ্যালি বলুন তো, কত সবুজ দেখুন তো এখানে। আর সত্যি কথা বলতে গেলে যে আমাদের ভারতবর্ষে যা কিছু আছে না, যা কিছু আছে পুরো ভারতবর্ষ জুড়ে, এই সব কিছু দেখার জন্য একটা জন্ম কিন্তু অনেক কম। যারা প্রচুর ট্যুর করেন, যারা প্রচুর বেড়াতে যান, তারা হয়তো আমার এই কথার সাথে সহমত হবেন। আসলে আমাদের অধিকাংশেরই স্বভাবের একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে স্টেটাস মেনটেন। ফুটপাথ থেকে কেনা পোশাক আমাদের চোখে ধরে না, অথচ একই পোশাক নামি দামি শপিং মলের দোকান থেকে কিনতে গেলে নিজেকে ভাগ্যবানের থেকে কিছু কম মনে হয় না। এটা একটা জঙ্গল, এটাকে বলে সিক্রেট ফরেস্ট। সিক্রেট ফরেস্ট মানে অনেক মেডিসিন গাছ আছে এখানে, মেডিসিন তৈরি করা হয়, যেমন তোমার ক্যান্সারের রোগের মেডিসিন। এটা শুদ্ধ জায়গা। এই জঙ্গলের ভিতরে কেউ থু ফেলতে পারবে না, পেচ্ছাপ করতে পারবে না, কোন নোংরামি কোনো কাজ করতে পারবে না। একমাত্র এই জঙ্গলে অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যায়। রুদ্রাক্ষের গাছ অনেক আছে। এটা জঙ্গল ট্রেক করলে পাওয়া যাবে। 2 থেকে 3 ঘন্টা লাগে পুরো ট্রেক করতে গেলে, পুরো জঙ্গলে ট্রেক করতে গেলে। মফলাং জায়গাটার নাম, আর এই পুরো জঙ্গলটা, মানে পুরো এলাকাটার নাম হচ্ছে মফলাং সিক্রেট ফরেস্ট। সিক্রেট ফরেস্ট এই জন্য, এখানে কিন্তু বহু রকম বনৌষধি এবং দুষ্প্রাপ্য গাছ, যে সমস্ত গাছ থেকে ওষুধ তৈরি হয়, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। এই জন্য এই জঙ্গল কিন্তু প্রচুর পরিষ্কার রাখা হয়, এবং এখানে যে কোনো গাছে, যে কোনো জিনিসে কিন্তু হাতও দেওয়া যায় না, নোংরা ফেলা যায় না। এবং এই জঙ্গলটা কিন্তু ভালোভাবে ট্রেক করতে গেলে বা ঘুরে দেখতে গেলে কিন্তু গাইড লাগবে। আচ্ছা, এটা হচ্ছে এখানকার হেল্প ডেস্ক, বা এখানে আপনাদের টিকিটটা চেক করবে, যে টিকিটটা আমরা আগে কাটলাম 55 টাকা করে পার পার্সন। এছাড়াও যারা এখানে বেড়াতে আসছেন, যেহেতু বৃষ্টির জায়গা, যখন তখন এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তো এইখান থেকে কিন্তু আপনারা রেনকোট এবং ছাতা ভাড়া নিতে পারবেন। পার রেনকোট 100 টাকা, আর ছাতা হচ্ছে 50 টাকা পার ছাতা। এই জায়গাটার আশেপাশের ভিডিও দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে এখানে একটা ড্রোন শট হলে ভালো হতো। তা আমি এখানে ড্রোন শটের ব্যাপারে কথা বলছিলাম। তো এখানে ড্রোন শট নিতে গেলে, মানে আমি ধরুন ড্রোন নিয়ে এসেছি, তার জন্য চার্জেস হচ্ছে 2500 টাকা। আর সেই সাথে এখানে রয়েছে হচ্ছে খাসি হেরিটেজ ভিলেজ মফলাং। যারা ফটো তুলতে ভালোবাসে তারা তো এখানে আসলে আর তাদের মানে ফিরতে ইচ্ছা করবে না। মানে এত ছবি উঠবে এখানে। যারা ঘুরছে, আমি প্রায় প্রত্যেকের হাতে কিন্তু ডিএসএলআর দেখছি। অ্যাকচুয়াল ডিএসএলআর নিয়ে আসার মধ্যে জায়গা এটা, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ চারিদিকে, ছবি এখানে তার দুর্ধর্ষ উঠবে। প্রায় 4 একর জায়গা জুড়ে খাসি উপজাতিদের ঐতিহ্যবাহী জীবনধারা, তাদের ঘরবাড়ি, রান্নাঘর, শয়নকক্ষ, শস্য ভাণ্ডার ইত্যাদি প্রদর্শিত রয়েছে খাসি হেরিটেজ ভিলেজে। দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিকারে ব্যবহৃত ছোটোখাটো অস্ত্র, সরঞ্জাম, তীর্থনৌক, এই সব কিছুরই নিদর্শন রয়েছে এই জায়গায়। এত নিস্তব্ধ, মাঝে মধ্যে ভেসে আসে নানা রকম পাখির ডাক, সেই সাথে ঠান্ডা হাওয়া, মেঘগুলোর যত উড়ে যাওয়া, দারুণ দারুণ।
পঞ্চায়েত ব্যবস্থা আগেকার দিনে আমরা বিচারের কথা শুনতাম যে এটা পঞ্চায়েত বসতো, পঞ্চায়েত প্রধান বসতেন এবং তার সামনে সমস্ত সেই পঞ্চায়েতের বা সেই গ্রামের প্রজারা বসে থাকতো এবং সেখানে নানা রকম আলোচনা, নানা রকম বিচার কার্য সম্পন্ন হতো। তো এই হচ্ছে সেই জায়গা, এখানে বসে প্রধান আর কি বিচার করতেন। আর আমি এত বছর পরে এখানে বসে আপনাদের এখানকার গল্প শোনাচ্ছি। আর এই সামনেটায়, এই যে পুরো সামনে যে জায়গাটা আছে, এখানে সমস্ত আর কি সেই গ্রামের যারা আদিবাসী তারা বাসিন্দা তারা কিন্তু এখানে বসতো। আর এই যে সমস্ত ঘরগুলো করা রয়েছে পরপর এরকম সব ঘর, বাঁশের ঘর সব, এই ঘরগুলো হচ্ছে সেই সময়কার আদিবাসীদের ঘর। আজ সেগুলো এখানে রয়ে গিয়েছে স্মৃতি হিসাবে, পুরাতনের সাক্ষী বহন করছে আগামীর কাছে। চারিদিকে বৃষ্টি, তার মধ্যে একটা এরকম সবুজ পরিবেশ। এবার একটা আশ্রয় খুঁজতে হবে বৃষ্টির জন্য আর কি। এখানেই রয়েছে আশ্রয়। পায়ে পায়ে আমরা এই জায়গায় প্রবেশ করে ফেলেছিলাম, কিন্তু এখন দেখছি বৃষ্টির মধ্যে এক ভদ্রলোক ছুটি দিতে আসছে। আমি যে কী ব্যাপার কী হলো, এখানে টিকিট রয়েছে 30 টাকা পার পার্সন। তো এখানেই আর কি এই ছাউনির নিচে বৃষ্টির মধ্যে টিকিট কাটাকাটির কাজ চলছে। এহেন বৃষ্টিতে জঙ্গল ট্রেক করতে যাওয়ার ইচ্ছেটা আর পূরণ হলো না। পাশেই একটা চায়ের দোকান হলো আমার সাময়িক আশ্রয়। এখানে একটা দোকান রয়েছে যেখানে চা, মোমো, তারপর নানা রকম ফ্রুট জুস এইসব পাওয়া যাচ্ছে। তাহলে চলো মোমোই খাওয়া যাক, এরকম বড় বড় 2 পিস ভেজ মোমো, আর সেই সাথে তো এরকম বৃষ্টি। তাহলে মোমো খাবো, তবে ছাতা নিয়ে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে মোমোর স্বাদ গ্রহণ করব। একটু মোটা সাইজের মোমো, বাইরে এই যে ময়দার পরিমাণটা একটু বেশি আছে, সবজির পরিমাণটা কম। প্রদীপদা যে আইটেমটা খাচ্ছে এটা হচ্ছে যা খাসি, ভাত, সবজি, একটা লোকাল চাটনি, আর সেই সাথে হচ্ছে ডাল। এখানে চা নিলে এই সমস্ত আইটেমগুলো আছে। নাম क्या है इसका? ये तो सिंगारा है, ये है जलेबी, पुकलेन, ये राइस केक, खासी केक, अरे अनारकली। এটা তো চায়েরই দোকান, মোমো পাওয়া যায়। এবার যখন চা খাবেন তখন দোকানের যে ওনার আছেন উনি এগুলো আর কি নিয়ে আসবেন করে সার্ভ করতে। মানে এখানে যারা চা খাচ্ছে তারা চা দিয়ে এখানকার যে কোনো আইটেম খেতে পারে, সিঙ্গারা কিংবা জিলিপি কিংবা খাসি কেক বা যা যা সব আইটেম আছে। চলুন এখানকার একটু লোকাল খাবার দেখে আসি কি আছে এখানে। লোকাল রাইস টেস্ট করে দেখি। লোকাল রাইস অন্যরকম খেতে, মশলা দেওয়া রয়েছে একটু। এই হচ্ছে নর্মাল রাইস যেমন আমরা ভাত খাই। চাটনি, মোমোতে দেয় চাটনি, সবজি, পর্ক, চিকেনও রয়েছে। এই হচ্ছে চিকেন এখানকার। পর্ক স্যালাড, বিনসের চাটনি, পর্ক লিভারের সবজি, চিকেন লিভারের খাবারে। এখানে আমাদের খাবারের বিল হয়েছে R/4 অর্থ হচ্ছে 230 টাকা। জঙ্গল ট্রেক করতে না যাওয়ার সিদ্ধান্তটা যে সঠিক ছিল তার প্রমাণ পেলাম হাতে নাতে। যারা জঙ্গল ট্রেক করতে গিয়েছিল তারা অভিযান অসম্পূর্ণ রেখেই বৃষ্টিতে ভিজে ফিরে আসছে। এই বৃষ্টিতে করতে গেলে জঙ্গল ট্রেক, বৃষ্টিতে ভিজে হয়ে যেতাম ওয়াটার শেক। যাও এগিয়ে পরের গন্তব্যে, সাথে বৃষ্টি আর অবশ্যই আপনারা। চেরাপুঞ্জির স্থানীয় নাম হচ্ছে সোড়া। তো আমরা এখন সেই সোড়ার পথেই চলেছি। এদিকে এখনো বৃষ্টি হয়নি, সকালে হয়তো হয়ে থাকবে। মেঘ কিন্তু করে আছে, মাঝে মধ্যে টিপ টিপ বৃষ্টি পড়ছে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মকডক ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। মকডক ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। দেখালাম আপনাদেরকে মকডক ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্টের ভিউ।
আর ড্রোনটা আমি ঠিক সময় নামিয়ে নিয়ে এসেছি, না হলে এখন এরকম কিছু মেঘে ঢেকে গেছে। এবার একটু আগে যদি মেঘ থাকতো না, তাহলে এই যে পুরো গ্রিন ভ্যালির কিন্তু ভিউটা দেখাতে পারতাম না। এরকম ভিউ আমাদের জার্নিতে প্রচুর আসবে, কারণ মেঘালয় মানে হচ্ছে পুরো নেচার, আর এই বৃষ্টির সময় নেচারের ব্যাপারই আলাদা। এখানে রাস্তার ধারে সব থেকে বেশি ভুট্টাই বিক্রি হচ্ছে। কিতনা কারকে ভুট্টা? এক পিস ভুট্টার দাম 50 টাকা, কখনো ভুট্টার দাম 60 টাকা। লাঞ্চ কখনো আমি জানি না, আর একটা ভুট্টায় মশাই মন বললো না, আরেকটা নিলাম। একটু শক্ত শক্ত ভুট্টা আমার ভালো লাগে বেশি। সবুজে সাজানো আর কুয়াশা মাখানো যাত্রাপথ ধরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। পথঘাটের বিবরণ আপাতত নিষ্প্রয়োজন ধরে নিয়েই সরাসরি টপিকে আসা যাক। আর এবার আমরা দেখব গার্ডেন অফ কেভস। তবে এখানে যাওয়ার আগে এখানে রয়েছে টিকিট। এখানে অ্যাডাল্ট হচ্ছে 100 টাকা পার পার্সন, চিলড্রেন 50 টাকা, 12 বছরের নিচে। ক্যামেরার জন্য ডিজিটাল স্টিল হচ্ছে 100 টাকা, আর ফটোশ্যুট, ওয়েডিং ফটোশ্যুট 1000 টাকা, হ্যান্ডি ক্যাম, ভিডিও ক্যাম, ড্রোনের জন্য হচ্ছে 500 টাকা। টোটাল সব কিছু ঘুরে দেখতে লাগবে হচ্ছে 45 মিনিট সময়, 40 থেকে 45 মিনিট সময় লাগবে। একটা বিষয় খেয়াল করেছেন, আজকে যতগুলো স্পট দেখালাম সব জায়গায় কিন্তু একটু হাঁটাহাঁটি বা সিঁড়ি চড়াচড়ি রয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে যে মেঘালয় দেখার জন্য একটু ফিট থাকাটা খুব দরকার। আপ গাইড হ্যাঁ না? We just point the direction. Okay. Spot 11 spot total. Spot Okay. number 1 is Open Cave and number 2 waterfall. So I say go cave. एवरी Yes, स्पॉट में every गाइड है? spot. हाँ श्योर भाई। আসাম থেকে? আচ্ছা আচ্ছা, আমার ব্লগস দেখা হয়? থ্যাংক ইউ ভাই, একদম 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 ভাই, থ্যাংক ইউ ভাই। দ্য কিংস কেভ। স্পট নাম্বার 2 ওয়াটারফলস শ্যাত সুমশিয়াম। আমার জিভটা না কেটে পড়ে যায় সব উচ্চারণ করতে গিয়ে, এত কঠিন কঠিন ভাষা। কি জায়গা শুধু দেখুন। যখন আন্দামানে গিয়েছিলাম ওই বারাটাঙে গিয়ে ওখানে লাইমস্টোন কেভ দেখেছিলাম, অনেকটা সেই লাইমস্টোন যে কেভ সেখানকার মতো আর কি ফিলিংস আসছে। টপ টপ করে জল পড়ছে, ঠান্ডা লাগছে। ওয়ে এই হচ্ছে সেই ওয়াটারফলস, সেকেন্ড স্পট। ओह क्या जगह है। যাওয়া যাক এবার 3 নম্বর স্পটে। ছাতা সঙ্গে নিয়ে এসেছি, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে, আর এইরকম জায়গায় বৃষ্টি নামলে শেড তো কিছু নেই, ছাতা লাগতে পারে। স্টিথ ম্যাও। কেন যে আমি এর আগে মেঘালয় আসিনি কে জানে। ও কি জায়গা, একদম। গাছগুলো দেখো, গাছগুলো হয়েছে একদম, সমস্ত গায়ে গায়ে গাছগুলো জন্মিয়েছে। হ্যাঁ ওয়াইড অ্যাঙ্গেল নেবো তো। একদম এইবার যাবো কোন দিক দিয়ে, এই দিক দিয়ে না এই দিক দিয়ে, টোটাল কনফিউজড। খুব সাবধানে যেতে হবে, রাস্তা এরকমই মানে পিছলে যেতে পারে। কত বড় কেভটা, আচ্ছা এরকম জায়গায় ধরুন কারেন্ট চলে গেল, কোনো কারণে হয়তো কারেন্ট চলে গেল, কি অবস্থা হয় ভাবুন তো। মাথা খুব সাবধানে, যারা লম্বা মানুষ। এই জায়গাটা খুব নিচু, এবং এই যে সিঁড়ি রয়েছে না, এই যে সিঁড়ি রয়েছে এটা বেয়ে উঠতে হবে। এইদিকে রয়েছে রুট ওয়াটারফলস, 5 নম্বর স্পট। এই যে সব গাছের সব রুট, এখান থেকেই
ওপর থেকে জল ঝরে পড়ছে, সেই জন্য এটা নাম হচ্ছে রুট ওয়াটারফলস। দারুণ দারুণ, জাস্ট জায়গাটা দেখুন, জায়গাটা লাভি ওয়াটারফলস। ল্যান্ডস্লাইড জোন, এই জন্য এই জায়গাটাকে এরকম আটকানো আছে, কারণ ওপর থেকে এই যে জল পড়ছে না, যখন তখন এখানে ল্যান্ডস্লাইড হতে পারে, ওই জন্য এই দিকটাকে আটকে দিয়েছে। এখানে দাঁড়িয়ে একটা ছাতা নিয়ে ফটো তুলি। আমি নিশ্চিন্ত যারা আপনারা ভিডিও দেখছেন, যারা মেঘালয় আসেননি, তাদের সবার ডেস্টিনেশন হবে মেঘালয় এবার। মেঘালয় ট্যুর করার আগে আমি যতজনকে জিজ্ঞেস করেছি না, যারা মেঘালয় ট্যুর করে গেছে এর আগে, প্রত্যেকে বলেছে ভালো জায়গা, প্রত্যেকে একটা দুর্দান্ত ফিডব্যাক দিয়েছে যে মেঘালয় দুর্দান্ত, মেঘালয় খুব ভালো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। তো সত্যি সবার কথাগুলো আজকে মিলে যাচ্ছে এই জায়গায় এসে। দারুণ জায়গা, মানে এখনও তো আমরা 20% দেখলাম, এখনও তো 80% দেখা আমাদের বাকি, এখনও তো আমাদের কতদিনের প্রোগ্রাম এখানে বাকি আছে। তো সত্যি ভালো লাগবে যারা নেচারকে ভালোবাসেন না, যারা প্রকৃতিকে ভালোবাসেন, একটু নেচারের প্রকৃতির মধ্যে একটু হাঁটাচলা করতে ভালোবাসেন, তাদের তো সত্যি ভালো লাগবে। উচ্চারণটা অনেক কষ্টে করায়ত্ত করেছি, খিসাইদ। খিসাইদ খিসাইদ মানে হচ্ছে এদের ভাষায় ওয়াটারফলস, খিসাইদ আর্সদাদ। জল তো রয়েছে, জলের আওয়াজ, আর সেই সাথে হাওয়া, ভীষণ হাওয়া। কি জায়গা, কি জায়গা! এই জায়গায় দাঁড়িয়ে সেলফি তুলুন, নেচারকে মন খুলে প্রাণ খুলে এনজয় করুন। এখানে পাথরের মধ্যে যেরকম একটা গর্ত হয়ে রয়েছে, যেন একটা বাচ্চা শুয়ে আছে, মায়ের পেটে যেরকম করে বাচ্চা শুয়ে থাকে তেমন করে। যখন আমরা ইউএসজি রিপোর্ট দেখি সেরকম যেরকম লাগে, ঠিক সেরকম দেখুন একটা বাচ্চা এরকম করে শুয়ে আছে, এরকম মায়ের পেটে থাকার মতো। এটা হচ্ছে পাথরের মধ্যে ন্যাচারালভাবে তৈরি হয়েছে। তো এটা হচ্ছে 11টা স্পটের মধ্যে একটা। এই স্পটের নাম হচ্ছে দাওয়াই। দাওয়াই মানে ওষুধ। আমাদের ড্রাইভার সাহেব বলছিলেন যে এখানে এই যে জলটা আছে না, এই জলটা অনেকটা প্লাস্টিকে ভরে নিয়ে যায়, কারণ এই জলটা নাকি খুব ভালো এবং ওষুধের কাজ করে। আচ্ছা, জমি বিমারি বলছে যে কোনো রকম রোগ নাকি যদি বিশ্বাস করে জলটা খাওয়া যায় তাহলে সেই রোগ নির্মূল হয়ে যায়। তো চলুন একবার আমরা দেখে আসি আমাদের বিশ্বাসকে সাথে করে। এই হচ্ছে সেই দাওয়া পানি, যে জল খেলে শরীরের সমস্ত রকম রোগ টোগ যা আছে নির্মূল হয়ে যাবে শরীরের। অনেকে আবার মনের রোগ থাকে, মনের রোগ নির্মূল হবে কিনা আমার জানা নেই। এখানে এরকম বিক্রি হচ্ছে বাম্বু বটল, তো বাঁশের বোতল। তো এখানেও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, কিনতে পারেন, এবং এতে যে এখানকার মেডিসিন ওয়াটার সেটা সঙ্গে নিয়ে যেতে পারেন। কিতনা প্রাইস है इसका? মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে কিন্তু অনেকেই দেখছি যে এখান থেকে এই জল, এই মেডিসিন জল কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছেন। তবে এই যে বাম্বু ব্রিজ রয়েছে না, এই ব্রিজটা কিন্তু খুব ভয়ঙ্কর মানে মাঝে মধ্যে ব্রিজটা নড়ছে আর আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি পৌঁছে মানে ওইখানে পৌঁছাবো। ব্রিজের সাপোর্টে না তো আছে কোনো কংক্রিট, না আছে কোনো তার, এইরকম সব দড়ি। আর এই দেখুন এসব গাছের সাপোর্ট আছে, গাছের সাপোর্ট না হয়েছে, আর নিচে এরকম স্ট্রাকচার করা আছে, মানে পুরো বাঁশের ওপর দাঁড়িয়ে রয়েছে ব্রিজটা, আর বাঁশ কন্টিনিউ জলে ভিজছে, তার উপর শ্যাওলা জমছে। হাঁটছি কিন্তু অনেকে, জায়গাটা কিন্তু ঘুরে দেখতে অনেক সময় লাগছে। আমরা এখান থেকে ওখানে যাচ্ছি, আপনারা হয়তো খুব তাড়াতাড়ি ভিডিওগুলো দেখছেন বলে মানে বুঝতে পারছেন না, কিন্তু সময় লাগবে, যখন আপনারা আসবেন বুঝতে পারবেন সময় লাগবে। তো এত ওয়ার্কআউট হচ্ছে, তাও কিন্তু শরীর সেভাবে ক্লান্ত হচ্ছে না এই ওয়েদারের জন্য। গার্ডেন অফ কেভসের আমাদের লাস্ট স্পট 11 নম্বর পয়েন্ট, মাও ধনুদ। মাও মানে হচ্ছে পাথর, আর ধনুদ মানে হচ্ছে এদের কথা হার্ট। দেখুন এখানে যেটা রয়েছে, এই যে পাথরটা, এটা অনেকটা হার্টের শেপের, সেই থেকে জায়গার নাম হয়েছে মাও ধনুদ। জলটা কোনো একটা জায়গা থেকে আসছে, বৃষ্টির জল তো নয়, এটা ভিতর থেকে জলটা উঠে আসছে, দিয়ে এখান দিয়ে আবার ড্রেনেজ সিস্টেম হয়ে বেরিয়ে যাচ্ছে। গার্ডেন অফ কেভস দেখার পর আমরা রওনা দিয়েছিলাম পরবর্তী গন্তব্যে।
আর এই চলার পথের অনির্বচনীয় সৌন্দর্য এবার আপনাদের স্ক্রিনে। চেরাপুঞ্জি যাওয়ার পথে আরও একটা সাইড সিন এখানে রয়েছে, আরও একটা ওয়াটারফলস রয়েছে। এখানে সবই হচ্ছে ওয়াটারফলস বেশিরভাগ। এটার নাম হচ্ছে ওয়াকাবা। এখানে টিকিট হচ্ছে পার পার্সন হচ্ছে 20 টাকা করে। আর এরপরে ওই যে দূরে সমতল দেখা যাচ্ছে, প্লেন যে জায়গাটা জলাভূমি, ওটা নাকি বাংলাদেশটা কিন্তু খুব কাছে। তো বাংলাদেশের ভিসা তো করতে দিয়ে এসেছি, ভিসা বাড়িতে আসবে, দেখা যাক কবে যাওয়া হচ্ছে। প্ল্যান ছিল যে এই মাসে যাব, এই মাসের লাস্টেই বাংলাদেশ যাব, বাট এইখানে প্রোগ্রামে চলে এলাম কারণ ভিসাটা হতে সময় লাগছে। শিলং থেকে আমরা মাত্র 46 কিলোমিটার এসেছি। আর এখানে চলছে আমাদের মুড়ি মাখা, আচারও আছে। আমাদের যে গাড়ি চালক প্রদীপ দেখা যাচ্ছে, প্রদীপ দা কেক খাবেন? বলছে না কেক খাবো না, কেক ভালো লাগছে না। খান বলছে না। মুড়ি খাবেন? বলছে হ্যাঁ মাখো, চানাচুর ফ্যানাচুর দিয়ে আচার ফাচার দিয়ে মাখো। আর জিও বাকি পত্রকু মুড়ি চিবোতে চিবোতে আর প্রদীপদার সাথে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম চেরাপুঞ্জি ওরফে সোরা। লা কুপার দেখা যাচ্ছে আমাদের হোটেল লা কুপার। চলে এসেছি হোটেলে, এখানে রুম পেয়েছি হচ্ছে এটা। অ্যাকচুয়াল শিলংয়ে রুম নেই এখন। আমার একটা ধারণা ছিল যে শিলংয়ে বোধহয় এখন অফ সিজন, কিন্তু যে বললাম আমি আসার পরে এখানে কনফার্ম হলাম যে এখানে কোনো অফ সিজনের কোনো ব্যাপারই নেই। এখন ফুল সিজন। 3,500 টাকা 4,000 টাকা দিয়েও রুম পাওয়া যাচ্ছে না, মানে এরকম অবস্থা। বাথরুম এরকম, গিজারও রয়েছে, আয়না রয়েছে, বেশ বড়ই আছে। এরকম হচ্ছে বিছানা, এখানে তো রয়েছে জল গরম করার জায়গা, জলের বোতল, গ্লাস, ওখানে রয়েছে কাপ, এখানে সব চা করা জিনিসপত্র রয়েছে। এই একটা ছোট্ট আয়না রয়েছে, ডাস্টবিন রয়েছে। বারান্দাটা একবার দেখিয়ে দিয়ে হচ্ছে বারান্দা। হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে সুন্দরবনের পার্ট 2। আমি কবে ভিডিওটা দিতে পারবো, মানে এতটা টেনশন থাকি না। গ্রাউন্ড ফ্লোরে আমার রুম তো, আর রুমের বাইরে রয়েছে হচ্ছে রাউটারটা। এবার আমি তো সব জায়গায় দেখেছেন অন্য হোটেলে সবসময়, কালকেও আগের দিন ওই রাউটার নিয়ে, মানে যেখানে রাউটার সেখানে গিয়ে বসছিলাম, মানে রিসেপশনে গিয়ে। যাই হোক ভিডিওটা আপলোড করার পর একটু প্রবলেম হয়ে গেছিলো, তো যাই হোক করতে পারিনি, মানে পাবলিশ করতে পারিনি। আপনারা অনেকে লিখেছেন ভিডিও কেন আসছে না। তো এখানে এসে আগে আমি জিজ্ঞেস করছি ওয়াইফাই আছে? হ্যাঁ ওয়াইফাই আছে। তাড়াতাড়ি ছুটে এসে আগে আমি অন করেছি, মানে আমার ভিডিওটা এখন 62% হয়েছে। আশা করি হয়ে যাবে, আজকে রাত্রে ভিডিও দিয়ে দিতে পারবো সুন্দরবনের পার্ট 2। ভিডিও আপলোড হয়ে গেছে। বাইরে ওয়াইফাই ছিল, ওয়াইফাই রাউটারটা বাইরেই আছে, তো ওখানে গিয়ে ল্যাপটপটা রেখে দিলাম, লিখে ওখানে আপলোড করলাম। যারা হোটেলের গেস্ট ওখানে আসছে, এসে জিজ্ঞেস করছে যে আপনি হোটেলের লোক তো, মানে আমি কিছু বলার আগেই বলছে চিকেন পকোড়া পাওয়া যাবে, একটা এক্সট্রা বালিশ পাওয়া যাবে। শুধু পোশাকটা দেখে বিচার করলেন, সামনে ম্যাকবুক প্রোটাকে একবারও দেখলেন না।
ফরগেট ইট, আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসছে, সারাদিন পরে আর কি খাওয়া। এরকম হচ্ছে চিকেন পকোড়া, আর এই রয়েছে হচ্ছে ভেজ পকোড়া। আর হ্যাঁ, এর সঙ্গে তো কফি বলেছি, কফি দিয়েছে, সসও দিয়েছে। তবে চিকেন পকোড়া থেকে কিন্তু ভেজ পকোড়া বেশি ভালো লাগছে, মানে পেঁয়াজি টাইপের লাগছে। পেঁয়াজি এটা, ভেজ পকোড়া বলে, বাট আমরা ওখানে এটা বলি পেঁয়াজি। সময় রাত 9:22। চলুন খাওয়া দাওয়া করতে হবে, কারণ কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে হবে। রুমেই খাবার দিয়েছিল, বললাম যে রুমে আর খাবো না, রুমে খাওয়ার মতো জায়গাও নেই, স্পেসও নেই, বিছানা আছে। এখানে যে এই যে এরকম বড় একটা ডাইনিং রয়েছে না, এখানেই খেয়ে নেবো। इसमें सिर्फ चिकन है ना, पॉर्क तो नहीं है? ইয়া কেমন ফ্রাইড রাইস রে ভাই, ওপরে দেখুন গুচ্ছের চিকেন ছড়িয়ে দিয়েছে। চালগুলো না আমাদের ওখানকার মতো নয়, একটু আলাদা টাইপের চাল, একটু ছোটো ছোটো চাল, একটু শক্ত। এমনি ফ্রাইড রাইসের টেস্ট যেরকম হয় সেরকমই টেস্ট, বাট একটু ডিফারেন্ট। এইরকম হচ্ছে চিকেনের পিস। চিলি চিকেনের টেস্ট ঠিকঠাকই আছে, বাট ফ্রাইড রাইসটা আমার মনে হচ্ছে একটা নিয়ে হতো, কারণ দুটো নিয়েছি তো, দুটোতে অনেক দিয়ে দিয়েছে। মানে এত ফ্রাইড রাইস আমার দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, অনেক দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ, আপাতত সব কিছু গুছোতে হবে। সমস্ত জিনিসপত্র বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এইগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আগামীকাল মানে আমাদের শিলং মেঘালয় ভ্রমণের 3য় পর্বে আমাকে চেরাপুঞ্জি এক্সপ্লোর করতে হবে। আগামীকাল সকাল 4:30টার সময় বেরোতে হবে। প্রদীপদার সঙ্গে কথা হলো, বললো 4:30টার সময় রেডি হয়ে চলে আসবেন বাইরে। তো সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে পরের পর্বে। টাটা, গুড নাইট।